প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ অবৈধভাবে সীমানা পার হয়ে ভারতে প্রবেশ করে। দারিদ্র্যের কারণে জীবিকা নির্বাহের তাড়নায় এবং অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে তারা কর্মসংস্থানের জন্য দেশ ত্যাগে বাধ্য হয়। বোম্বাইয়ের মতো দ্রুত অর্থনৈতিক বিকাশমান শহরে ধাবমান পুরুষেরা সাধারণত অদক্ষ শ্রমিক হিসেবে কাজ পেয়ে থাকে। অন্যদিকে নারীরা অধিকাংশই গৃহস্থালী ও বিনোদন কর্মী হিসেবে কাজ করে এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ পেশার সাথে জড়িত থাকে। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত এইচআইভি সংক্রমণের হার কম, কিন্তু ভ্রাম্যমাণ এবং অভিবাসী জনগোষ্ঠীতে ক্রমেই এর প্রাদুর্ভাব বাড়ছে, যা ভারত থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এইচআইভি ছড়ানোর ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক নির্ভরযোগ্য একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এইচআইভি আক্রান্তদের মধ্যে ৬৬% বিদেশ ফেরত অভিবাসী। পরিবার থেকে মাসের পর মাস বা বছর ধরে বিচ্ছিন্ন পুরুষ অভিবাসীগণ জৈবিক কারণেই যৌনকর্মীদের কাছে যান এবং প্রায়শই অনিরাপদ যৌন আচরণ করে থাকেন। পরবর্তীতে স্ত্রীর সাথেও একই আচরণ করে থাকেন। এভাবে তারা পরিবারকে এবং একই সাথে নিজেদেরকে এইচআইভি এবং যৌন রোগের ঝুঁকিতে ফেলছেন। নার্গিস, সে ৩ সন্তানের মা। যশোর জেলা থেকে মুম্বাইয়ের এক মাংস প্রক্রিয়াকরণ কারখানাতে ২ বছর কাজের জন্য গিয়েছিল। তার স্বামী অতি দরিদ্র কৃষক। তাদের বেঁচে থাকা দায়। সে মুম্বাইতে কী কাজ করত সেই গুজব শুনে তার স্বামী উদ্বিগ্ন থাকত। আমি একাই গিয়েছি, আমার ছেলে আমার স্বামী সব ওনারা এখানে ছিল, আমি একলাই গিয়েছি। যাওয়ার পরবর্তীতে মানে মানুষ অনেক রকম, অনেকজন অনেক রকমের কথা বলার পরবর্তীতে আমার স্বামী ওখানে গিয়েছিল। যাওয়ার পরে উনি আবার ২-১.৫ মাস থেকে উনি আমার রেখে উনি আবার দেশে চলে আসছিল। আসার পরবর্তীতে উনি আসার কয়েক মাস পরে তারপরে আমি আবার চলে এসেছি। যে পাশেরই আর কি, সে আর কি দালাল হিসেবে, সে আর কি মহিলা, হ্যাঁ বাংলাদেশেরই লোক। সে আর কি মহিলাদের নিয়ে ওইখানে ওই বারে নিয়ে নিয়ে দেয় আর কি। সে আমাকে প্রস্তাব দিয়েছে যে তুমি এত কষ্টে কাজ না করে, মাসে ৫,০০০ টাকা বেতনে কাজ না করে আপনার ৩০,০০০ কিংবা ৩৫,০০০ টাকা মাসে দেওয়া যাবে, আপনি এই কাজে চলে আসেন। যখন আমি কাজে নিয়োজিত না হলাম তার পরবর্তীতে অনেক আর কি ঝামেলা আসলো আমার পরে। আসার পরে ওনারা নিজেরাই অবৈধ কাজের নাম করে এবার ধরো আমার পুলিশের হাতে তুলে দেবে। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে এবার পুলিশরা বুঝতে পেরেছে, তারা মানুষগুলো কিন্তু বোঝে যে কে খারাপ কে ভালো। বোঝার পরে ওনারা আমার বলে, না আমরা মানুষ দিকে চিনলে তুমি চিন্তা করো না, তোমাকে আমরা ছেড়ে দেবো। কারখানায় কাজ অনেক কঠিন ছিল। সেখান থেকে মুক্ত হওয়ার পর সে বাংলাদেশে ফিরে আসে। সকালে ধরো ৬টায় যেতাম, রাত কোনোদিন ৩টেও বাজতো, কোনোদিন ২টো, কোনোদিন ৫টা। মানে এমনও হতো যে আমরা বাড়ি বাসতাম আজানও দিয়ে ফিরতো, আবার সকালে উঠে সেখানে যাওয়া লাগতো। সে বুঝতে পারে কেন মেয়েরা বারগার্ল হিসেবে প্রলুব্ধ হয়। শোনেন, ধরেন কিছু কিছু মানুষের আছে যে মাসে সারা মাসে কাজ করে না, আমি ৫,০০০ থেকে ৭,০০০ টাকা ইনকাম করলাম, কিন্তু সেখানে হয়তো মাসে আপনার ৫০,০০০ টাকা দেবে। এই কাজটা সে কখনো করবে বলে চিন্তাও করে নাই। শোনেন, আমার মনে হয়েছে কিন্তু যাওয়ার, আমি যাব, বোঝেন আমি গেলাম। এবার আমার স্বামী যখন একবার সে আমার যে ওখানে দেখে আসলো, আসার পরে পরবর্তীতে সে যদি আবারই শুনে যে আমি খারাপ কাজ করেছি, সে তো আমার রাখবে না। দেখেন, ১১ মাস আগে টাইজেল যশোর জেলা থেকে তার স্ত্রীকে ইন্ডিয়াতে পাঠায়। কারণ ওই দেখা যাচ্ছে গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই, দেখা যাচ্ছে অফ কষ্ট বলে মনে করলাম যদি গিয়ে যদি ১ বিঘে জমি বন্ধক নিতে পারে, তো দেখা যাচ্ছে এই ধরো ১ বিঘে ধান টান করলাম, করলে দেখা যাচ্ছে খরচটা বাড়তে হয়ে গেল। আর ওই বাজার যা ধরো ভ্যানটা চালালাম, বাজার টাজার করলাম, দেখা যাচ্ছে সংসারটা চলে গেল। জমি জায়গা টাকা তো কিছু নেই, সেটা ৩ শতক জমি দিয়েছে তাছাড়া। সে তার মায়ের সঙ্গে ২টা সন্তানকে দেখাশোনা করত। তার স্ত্রী কী কাজ করত সে সম্বন্ধে উদ্বিগ্ন থাকত। তা বলতে পারলাম না। দেখা যাচ্ছে সেরেই চোখে নেই, দেখা যাচ্ছে কী কাজ করে না করে, তো তবুও একটা ধারণা লোক খুব মুখে বলে বাসায় কাজ করে। এখন দেখা যাচ্ছে তারা সত্য কথা তো বলে না, বলে দেখা যাচ্ছে যে যা কাজ করে, দেখা যাচ্ছে ভালো কাজ করলেও বলে ভালো কাজ করছে, খারাপ কাজ করলেও বলে ভালো কাজ করছে। আপনারা তো সব কিছু বোঝেন। এখন কী করে বলবো, সেরই ধরো বোম্বে আর আমি রয়েছি বাংলাদেশে, সে কী করছে না করছে আল্লাহ পাক সেইটি জানে আর ওইটি জানে। কারণ আমি তো জানবো না, কি আপনিও তো জানবেন না, জানলেন।
পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং ১৩ দিন আটকে রাখে, যতক্ষণ পর্যন্ত তার মালিক তাকে না ছাড়িয়ে আনে। ২ মাস কাজ করে সে টাকা শোধায়। তারপর সে দেশে ফিরে আসে। তার স্বামী তাকে খুব মিস করে এবং তার চিন্তায় রাতে ঘুমাতে পারে না। ঘটনা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন ইমামের পেছনে নামাজ পড়ি, এর তো দায় তো বিহার ইমাম মোতাজাত, এটা যাতে কাউ হাতে শরীবত আল্লাহ হবে, তাহলে দেখা যাচ্ছে এবার যা ভুল ত্রুটি করবে ইমামের দায় হবে। এখন দেখা যাচ্ছে আমার বড়টা আমি পাঠাইছি, সে পাপ করুক আর ভালো করুক আর খারাপ করুক, যত সব দায় আমি, সে বলে তার কোনো দায় হবে না। আয়ুব একজন দালাল। সে ইন্ডিয়াতে গমনকারীদের সহায়তা করে অর্থের বিনিময়ে। চাকুরি খুঁজতেও সাহায্য করে। এবার দাসু ওখানে গেলাম, এবার এই কিনতে জিজ্ঞেস করে দাও তোমরা কী কাজ করবা, মহিলাটার কাজ জিজ্ঞেস করি, পুরুষের কাজ জিজ্ঞেস করে দেখো এই কাজ আছে, কাজের সেকশন ভাগ আছে, তুমি কি বৈধ কাজ করবা না অবৈধ কাজ করবা। এই কাজ করলে যাচ্ছে কোম্পানির কাজ, চাকরি করলে আপনার ৫,০০০ টাকা বেতন দেবে পয়লা। এবার যখন মনে করবেন আপনি অবৈধ কাজ কারবারে যাবেন, সেখানে আমার একটা মালিক আছে, তাতে আমারও গুড লাক মেলে যে এরকম ভালো মেইন দিলি রাজু তোমার আমি ৫,০০০ কি ২,০০০ গুড লাক দেবো মেই ভর্তি। ওটা আমার স্পেশাল ইনকাম হয়। মেয়েদের বলি দেখো এই কাজ তুমি কি যাবা, কোনো জবরদস্তি নেই। আর মেয়ে ছেলেপিলি যেখানে যাবে তার একটা, আমাদের দেশেও যেমন সিকিমেও তেমন, সব জায়গায় ভালো মন্দ লোক আছে। যদি ওই মেয়েটা কান্দে বা কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে আমার মৃত্যু হবে না। সাজিদ মুম্বাই সচরাচর যাতায়াত করে। একটি মাছ রপ্তানিকারক কোম্পানিতে কাজ করে। সে নিয়মিত যৌনকর্মীদের কাছে যায় এবং সে কন্ডোমের ব্যবহার ও এইচআইভি সম্বন্ধে অবগত নয়। ৫-৬ বছর জ্বরে ভোগার পর সে যখন ভালো হচ্ছে না, তখন সে টেস্ট করে এবং এইচআইভি পজিটিভ ধরা পড়ে। প্রথম ইন্ডিয়া থেকে কোনো সমস্যা লাগেনি। যখন ইন্ডিয়া থেকে ফিরে আসি বাংলাদেশে, তখন ওই বাংলাদেশি গ্রামের লোকে জানাজানি কানাকানি হয়ে গেল যে এর এই সমস্যা হয়েছে। তখন নিজের কাছে নিজে খুবই খারাপ লাগলো, আমি মনে করি মারা যায়, জীবন রাখবো না, যেহেতু এখনও আমি মানে গ্রাম ছেড়ে শহর। স্ত্রী যখন শুনলো তখন স্ত্রীর আর করার কিছু নাই, উনি তখন কিছু ভালো মনে ভালো চোখে দেখে না, তারপরেও বিভিন্ন জিও এনজিওর মাধ্যমে কাউন্সিলিং আমি ডেকে ডেকে নিয়ে আসতাম, অফিসে যেতাম। এখন আর আসে না, জানে যে এই হয়েছে এখন ওষুধ খেতে হবে, ওইভাবে উনি আস্তে আস্তে স্বাভাবিকই ফিরে আসলো। প্রথম খুব খারাপ হয়েছিল। সে সিদ্ধান্ত নেয় সে এই গ্রামে আর থাকবে না। তখন সবাই জানলো যে ওর এই হয়েছে এই হয়েছে, এই সমস্যা দেখা দিয়েছে। তখন এলাকার লোকে খুব ঘৃণার চোখে দেখতো, মনে মনে সামনাসামনি না বললেও মনে মনে ঘৃণা করতো। একটি এইচআইভি এইডস আত্মসাহায্য সংগঠন এর সংস্পর্শে এসে সে নিজেকে আগের চেয়ে বেশি শক্তিশালী অনুভব করছে। হ্যাঁ, এইটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আমি যখন এলোমেলোভাবে বিভিন্ন জিও এনজিওর থেকে বা এভাবে সেভাবে দিশাহারা হয়ে ঢাকার থেকে জিও হুমায়ুন ভাইয়ের নাম্বার পেলাম, নাম্বার পেয়ে ওনাকে রিং দেওয়ার পরে আমি একা প্রথম আসলাম। আসার পরে হুমায়ুন ভাই আমাকে খুব সুন্দরভাবে কাউন্সিলিংগুলো ডেকে বসায় যে আমি একজন এইচআইভি পজিটিভ। এখন ভাই আমরা যা হয়ে গেছি এটা কোনো ব্যাপার না, আপনি নিয়মিত, তখন আরও 2-3টে রোগের উদাহরণ দিল, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, তারপরে আরও আছে দেখা যাচ্ছে আমাদের দেশে গ্রামের বাড়ি আগে হতো কলেরা, মানুষ মরে যেত, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, বিল্ডিং ভেঙে মারা যায়, ভূমিকম্পে মারা যায়। আপনি তো 3টে ছেলে, আপনার লাখ লাখ শুকরিয়া, আপনার স্ত্রী, আপনারা ফ্যামিলি 4জন নেগেটিভ। Emphasis enhancing mobile population access to HIV and AIDS services information and support প্রজেক্টের মাধ্যমে এই জনগোষ্ঠীর সাথে কাজ করছে। ২০০৯ সালে কেয়ার ইউকে, কেয়ার বাংলাদেশ, নেপাল এবং ভারতের সহযোগিতায় ৫ বছর মেয়াদে এই প্রকল্পটি শুরু করেছিল। বাংলাদেশ, ভারত এবং নেপাল ভারত সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটের ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি এবং এইডসের ঝুঁকি কমানো এই প্রকল্পের উদ্দেশ্য। সোর্স, ট্রানজিট এবং গন্তব্যের সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যেমন সোর্স থেকে গন্তব্য অবধি ড্রপ ইন সেন্টারের মাধ্যমে সেবা প্রদান,
জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে গবেষণালব্ধ তথ্য ও পরিসংখ্যান নির্ভর নীতিগত পরিবর্তনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের অনুকূল পরিবেশ তৈরি করাও এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য। এমফ্যাসিস প্রকল্পটি বিগ লটারি ফান্ডের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।